রাজকুমারের ডাকে সাধু সাড়া না দেওয়ায় সে একটি পাথর তুলে সেই সাধুর দিকে ছুঁড়ে মারে। পাথরটি গিয়ে লাগে ঠিক সাধুর গায়ে। হঠাৎ সাধু চোখ চেয়ে দেখে এক বালক রাজকীয় পোশাক পরে তার সামনে দাঁড়িয়ে তাকে পাথর ছুঁড়ে মারছে। এত বড় সাহস, এত বড় আস্পর্ধা তোর! তুই আমার ধ্যানে ব্যাঘাত দিয়ে আমাকে দিয়ে জল আনাতে চাইছিস? সাড়া না দেয়ায় তুই আমাকে পাথর ছুঁড়ে মারলি। এই নে তোর সাহসের ফল। এ হলো বহু বছর আগের কথা। তুলসী নামক এক রাজ্য ছিল। সে রাজ্যের পূর্বের শেষ প্রান্তে ছিল এক ঘন জঙ্গল, যা সাধারণত পলাশ জঙ্গল নামেই ছিল খ্যাত। সেই জঙ্গলে বাস করত এক দম্পতি। তারা ছিল খুবই গরিব। এ হলো হরিচরণ। সে কাজ বলতে কিছু করত না। বন জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ জ্বালানি হিসেবে গ্রামে বেচেই কিছু পয়সার রোজগার করত। তা দিয়ে সংসারের হেসেল চলত। একদিন সে বনে কাঠ কেটে বাড়ি ফিরছিল। দিনকাল যা যাচ্ছে, মনে হচ্ছে না এইটুকু কাঠ বেছে আর সংসার চলবে। ওইদিকে রাজামশাই হুকুম দিয়েছেন জঙ্গলে কোনো গাছ কেটে কাঠ বেচা যাবে না। এখন আমি কি যে করি? গাছ না কাটলে আমি কাঠ পাবো কোথায়? আর কাঠ না পেলে কি বেচে পয়সা পাবো? হরিচরণ এই সবই চিন্তা করতে করতে বাড়ি ফিরল। বাড়ি এসেই সে বউকে ডাকল। কই গো, শুনছো? কোথায় গেলে গো? ইনি হলেন হরিচরণের বউ রমা। ও, তুমি এসে গেছো? তুমি হাত পা ধুয়ে বসো, আমি ভাত বেড়ে আনছি এক্ষুনি। হ্যাঁ, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি দুটি ভাত বেড়ে দাও। রোজ রোজ এই আলু সেদ্ধ ভাত খেতে ভালো লাগে কি? একটু ডাল তরকারি করতে পারো তো মাঝে মাঝে। এমন করে বলছো যেন ডাল ঘরে রাখাই আছে, আমি ইচ্ছে করে করিনি। তা বলি কি, ঘরে ডাল থাকলে তো ডালটা করব, তাই না? রোজ তো বলি এটা ওটা আনো, এনে দিয়েছো কি যে রান্নাটা করব? আহা, রাগ করছো কেন? বুঝতেই তো পারছো এখন পকেটের অবস্থা ভালো না, টাকা পয়সা নেই একটা, তারপর আবার রাজামশাইয়ের হুকুমের পর। রাখো তো তোমার বাহানা। তোমার পকেটের অবস্থা কোনো দিনই ভালো ছিল না। বিয়ের পর থেকে এখন অবধি দেখলাম না আমার জন্য ভালো কিছু একটা উপহার এনে দিয়েছো। বিয়ের আগে তো খুব চ্যাটাং চ্যাটাং কথা বলতে, এই এনে দেব, ওই এনে দেব, রানীর মতো রাখবো। কই, কি হলো এখন তা? উফ, একই এরকম খাবার খেতে হচ্ছে, তারপর তোমার চিৎকার। আর পারছি না আমি। এখন তো আমার কথা তোমার কাছে চিৎকার করাই লাগবে। বিয়ের আগে বাবা একটা ভালো সম্বন্ধ এনেছিল, তাকেই বিয়ে করলে আজ আমার জীবনটা অন্য রকম হতো। তোমাকে ভালোবেসে তোমার সাথে বাড়ি থেকে পালিয়ে এসেই জীবনটা নরক হয়ে গেছে। থুর, রোজ রোজ এগুলো শুনতে ভালো লাগে না, খাবো না আমি। খাবার ছেড়ে উঠবে না? না তো না, অনেক দিন ধরে একই জিনিস শুনে যাচ্ছি। তোমার উপহার চাই তো? বেশ, তোমায় যতক্ষণ না কিছু উপহার দিচ্ছি ততক্ষণ আমি বাড়ি ফিরবো না, এই আমি বলে গেলাম। না না, আর বলবো না, যেও না। কই গো, যেও না গো, ফিরে এসো। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। জঙ্গলের শেষ প্রান্তে গিয়ে একটা কাঠের গুঁড়ির ওপর বসে সে ভাবতে লাগলো। রোজ রোজ এই একই কথা শুনতে শুনতে কান ধরে গেছে। বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। অবশ্য দেখতে গেলে দোষটা আমারই। ওকে কথা দিয়েছিলাম সুখে রাখবো, কিন্তু পারছি আর কই। সে এই সবই ভাবছিল, ঠিক তখনই সে শুনতে পেল কেউ সাহায্যের জন্য চিৎকার করছে। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে! কি ব্যাপার? কেউ সাহায্যের জন্য চিৎকার করছে বলে মনে হচ্ছে। যাই দেখি কে বিপদে পড়েছে। সে তৎক্ষণাৎ ছুটে গেল যেদিক দিয়ে আওয়াজ আসছিল। সে গিয়ে দেখল একটা সাপ একটা ছোট্ট হরিণের সামনে দাঁড়িয়ে ছোবল তুলে ফসফস করছে। সে তাড়াতাড়ি গেল আর হরিণটিকে ঝপ্প করে কোলে তুলে নিল, ঠিক সাপটার ছোবল দিয়ে আক্রমণ করার আগে। সে হরিণটিকে একটি সুরক্ষিত স্থানে নিয়ে গিয়ে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, এখানে তুই সুরক্ষিত, আর কেউ তোকে আঘাত করতে পারবে না। কিন্তু সাহায্যের জন্য তাহলে কে ডাকছিল? আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। একটা হরিণ
মানুষের মতো কি করে কথা বলছে তা দেখে সে তো পুরো অবাক হয়ে গেল। সে বলল, এ কি, কে তুমি? তুমি একটা পশু হয়ে মানুষের মতো কি করে কথা বলতে পারছো? আমি মানুষই, কিন্তু হরিণ রূপে। না না, আমি বিশ্বাস করি না। আমার মনে হচ্ছে তুমি কোনো ইচ্ছাধারী রাক্ষস যে আমায় জালে ফেলতে চাইছো। দূরে থাকো আমার থেকে, দূরে থাকো বলছি কিন্তু। ভয় পেও না, আমি কোনো রাক্ষস ঠাক্ষস না। আমিও তোমার মতোই একজন মানুষ। আসলে আমি হলাম কুটুলপুর রাজ্যের রাজকুমার। আমি রাজমহলে একা থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছিলাম। তাই একদিন কাউকে কিছু না জানিয়ে চুপ করে মহল থেকে বেরিয়ে আসি। তারপর রাজমহলের বাইরে এত সুন্দর জগৎ আছে, আজ না এলে বুঝি জানতেই পারতাম না। চারিদিকে নিস্তব্ধ সবুজ গাছপালা, পাখিদের মিষ্টি ডাক, ঝর্ণার সরসর শব্দ, প্রাণ একেবারে জুড়িয়ে গেল। এতক্ষণ হেঁটে এসে হাঁপিয়ে গেলাম, বড্ড জল তেষ্টা পেয়েছে। এখন জল কোথায় পাই? ওই তো কি একটা বসে আছে বলে মনে হচ্ছে, যাই ওকে গিয়ে বলি। ওই বুড়ো, ওই দাড়িওয়ালা, আমার জন্য একটু পানি ও জল নিয়ে আয় তো। যা বলছি এটা আমার আদেশ। রাজকুমারের ডাকে সাধু সাড়া না দেওয়ায় সে একটি পাথর তুলে সেই সাধুর দিকে ছুঁড়ে মারে। পাথরটি গিয়ে লাগে ঠিক সাধুর গায়ে। হঠাৎ সাধু চোখ চেয়ে দেখে এক বালক রাজকীয় পোশাক পরে তার সামনে দাঁড়িয়ে তাকে পাথর ছুঁড়ে মারছে। কিরে বুড়ো, তোকে আদেশ দিলাম যে জল নিয়ে আয় আমার জন্য, এখনো বসে আছিস দেখছি হাঁ করে। যাবি কি চাবুক মারব? এত বড় সাহস, এত বড় আস্পর্ধা তোর! তুই আমার ধ্যানে ব্যাঘাত দিয়ে আমাকে দিয়ে জল আনাতে চাইছিস? সাড়া না দেয়ায় তুই আমাকে পাথর ছুঁড়ে মারলি, আবার আমি নাকি না গেলে তুই আমাকে চাবুক মারবি? এত সাহস তোর! এই নে তোর সাহসের ফল। যতদিন না তুই তোর কর্মের জন্য অনুতপ্ত হয়ে আমার কাছে তোর প্রাণ ভিক্ষা চাইতে আসছিস, ততদিন তুই এই হরিণ রূপেই থাকবি। দিয়ে দিয়ে তারপর থেকে তুমি এই জঙ্গলে এই হরিণ হয়ে রয়ে গেলে? না, এমনটা হওয়ার পর আমি আমার রাজ্যে যেন তেনভাবে পৌঁছে রাজমহলে প্রবেশ করে পিতা মহাশয়ের কাছে আমার এই দুর্গম অবস্থা জানাবো, তারই আগে আমার বাধা পড়ে দুই রাজরক্ষীর কাছে। সরে যাও, আমার পথ ছাড়ো। এটা আমি, এই রাজ্যর রাজকুমার। এই কি দেখছি রে আমি! আজ সকালেই রাজামশাইয়ের হরিণের নরম মাংস খাওয়ার ইচ্ছে হয়েছিল আর আমাদের হরিণ শিকার করে আনার আদেশ দিয়েছিল, কিন্তু এ তো দেখছি হরিণ নিজেই চলে এসেছে মরার জন্য। এ তো মেঘনা চাইতে জল রে। তোমরা এটা কি করছো? এটা আমি, এই রাজ্যের রাজকুমার। বেটা তখন থেকে কিসব বিড়বিড় করছে রে। ধর ধর, পালিয়ে না যায় যেন। ধর ওটাকে। যেহেতু আমার ও পিতামহাশয়ের হরিণের মাংস খুবই পছন্দের ছিল, তাই প্রায় আমাদের রাজ্যে জঙ্গলে হরিণ শিকার করা হতো। আপনাদের এই রাজ্যে হরিণ শিকার নিষিদ্ধ, অতএব আমি এখানেই নিরাপদ। তাই আমি এই জঙ্গলেই থাকতে শুরু করলাম। কিন্তু তুমি রাজরক্ষীদের বললে তুমি রাজকুমার, তা ওরা তোমার কথা বুঝতে পারল না, কিন্তু তাহলে আমি কেবলমাত্র তোমার কথা কি করে বুঝতে পারছি? সেই উত্তর তো আমার কাছেও গোলক ধাঁধার মতো, কিন্তু দয়া করে যেহেতু আপনি কেবলমাত্র আমার কথা বুঝতে পারছেন, তাই পারলে আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন। দয়া করে এড়িয়ে যাবেন না। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, ভাবছি কিছু একটা। এই বলে সে ভাবতে লাগলো এবং কিছুক্ষণ পর সে ভেবে বলল, আচ্ছা বেশ, তুমি আমার সাথে চলো তোমার রাজ্যে। তোমার রাজমহলে গিয়ে একবার তোমার বাবার সাথে গিয়ে কথা বলি। আশা করি আমার সাথে তুমি গেলে নিরাপদে থাকবে, কেউ তোমাকে আঘাত করার চেষ্টা করবে না।
এই বলে তারা রাজমহলের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু তারা জানেও না তাদের সামনে কি কি বিপদ আসতে চলেছে।